প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় নতুন কারিকুলাম সময়ের দাবি। স্কুল থেকেই কারিগরি শিক্ষা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের সমালোচনা। হাম ও উপসর্গে ঝরল আরও 9 শিশুর প্রাণ। গ্রাম থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় আসছে রোগী। টিকা নেয়ার পরও আক্রান্ত অনেকে। গাফিলতি খতিয়ে দেখতে হচ্ছে তদন্ত কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং সম্পন্ন। পরীক্ষা নিরীক্ষার পর উৎপাদন শুরু। দেশীয় জ্বালানি আহরণ বাড়াবে সরকার। বড়পুকুরিয়া খনি পরিদর্শন মন্ত্রীর। কোরবানির চামড়ার সঠিক দাম নিশ্চিত করবে সরকার। সংরক্ষণে বিনামূল্যে দেয়া হবে 20 কোটি টাকার লবণ। পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালুর ঘোষণা মন্ত্রীর। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশের বাড়িতে আহাজারি। প্রিয়জন হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। মরদেহ দেশে পাঠাতে কার্যক্রম শুরু দূতাবাসের। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত নতুন করে কারিকুলাম সাজানোর সময়ের দাবি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় তারেক রহমান বলেন, স্কুল থেকেই বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। পরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সরকার প্রধান বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে কোনো কিছু টেকসই হয় না। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশ গঠনে নানা কাজে ব্যস্ততার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান। সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান। অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না এলে টেকসই কোনো কিছু গড়ে উঠবে না। সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয়, আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে। কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হয়। আরেক প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে রাজনৈতিক পক্ষপাতের সমালোচনা করেন সরকার প্রধান। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে সরকার প্রধান দেশে নতুন কারিকুলাম সাজানোর যৌক্তিকতা তুলে ধরেন। স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথাও জানান তারেক রহমান। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ বিদায়ের পরে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। প্রচুর মেধাবী মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে ঝরল আরও 9 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1200। গ্রাম থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে আসছে রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ডক্টর, নার্স ও লজিস্টিক্স সাপোর্ট চেয়েছে রাজধানীর ডিএনসিসি হসপিটাল। চিকিৎসকরা বলছেন, টিকার কার্যকারিতা শুরুর আগে সংক্রমণ রোধ সম্ভব নয়। এদিকে হামের টিকা দেয়ায় গাফিলতি খুঁজতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। পাশাপাশি 2 বেডে 2 শিশু, দুজনেই হামে আক্রান্ত। আরেকজন একই রোগে ভুগছেন বাসায়।
একসঙ্গে 3 সন্তানের অসুস্থতায় দিশেহারা ফয়সাল দম্পতি। মোট 3 বাচ্চা আমার, 3 জনের হাম জ্বর বমি। মিরপুরের বাসিন্দা ফয়সাল ফুটপাতের ছোট্ট ব্যবসা করেই সংসার চালান, কিন্তু সন্তানদের হঠাৎ অসুস্থতায় এলোমেলো সব হিসাব। অনেক পেরেশানিতে, ব্যবসা বাণিজ্য বন্ধ, সবই কিছু বন্ধ। কারণ বাচ্চা সুস্থ না থাকলে বাপ মা কি ভালো থাকে? রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখন এমন দৃশ্য প্রায় প্রতিদিনের। শিশুর কান্না আর স্বজনের উৎকণ্ঠায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। 4 দিন মানে বাসায় ওষুধ খাওয়াইছি, ফার্মেসির ওষুধ কাজে লাগে না। প্রথমত তো চাকরি ছেড়ে দিতে হয়েছে, এরপরে বাচ্চাদের একটানা খেয়াল রাখতে হচ্ছে। এটা একটু ঘুমাইলে ওটার সেবা করি, ওটা একটু ঘুমাইলে এটার সেবা করি। চিকিৎসক বলছেন এখনো কমেনি সংক্রমণ। টিকার ফল পেতে অপেক্ষা করতে হবে আরো 2-3 সপ্তাহ। যে বাচ্চাটির 20 তারিখে টিকা পেয়েছে, সেই বাচ্চাটি তার আসলে অ্যান্টিবডি প্রডিউস হতে 3 সপ্তাহ সময় লাগবে। টিকাটা আসলে কাজ করছে, কিন্তু সারা দেশব্যাপী যে টিকার কার্যক্রমটা, সেটার এফেক্ট পেতে গেলে আমাদের তাহলে ওইভাবেই এফেক্ট করতে হবে। তার মানে আমাদের মে মাস ওয়েট করতে হবে আমাদের। হামের টিকা দেওয়ায় কোনো গাফলতি ছিল কিনা তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা আছে। সরকারি হিসেবে এরই মধ্যে হাম ও উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু ছাড়িয়েছে 400। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল প্রকল্পটি। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম। প্রকৌশলীরা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে 28 এপ্রিল থেকে 163টি ফুয়েল অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়েছে। কিছু পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। কেন্দ্রটির 2টি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে। পরিকল্পনা অনুযায়ী অগাস্টের শেষ দিকে এখান থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা রয়েছে। দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলায় পতিত শক্তি। বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, সম্পদ আহরণ করে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বর্তমান সরকার। জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট একসঙ্গে উৎপাদনে রাখার চেষ্টা চলছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অসুবিধা জানতে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার সফরসঙ্গী ছিলেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবারের এই সভায় জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে স্থানীয় সম্পদ ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন মন্ত্রী। বলেন, দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানির ব্যবস্থা গড়ে তুলেছিল ফ্যাসিস্ট সরকার। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। জনগণের যে সম্পদ আছে, সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে কেন ইম্পোর্ট করব? তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট একসঙ্গে উৎপাদনে রাখার বিষয়ে সরকার চেষ্টা করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। আমাদের আমলে আমরা চেষ্টা করছি 3টি একসাথে চালানোর জন্য। দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে মধ্যপাড়া পাথরখনি ঘুরে দেখেন মন্ত্রীরা। সময় সংবাদ, দিনাজপুর। কোরবানির চামড়ার সঠিক দাম নিশ্চিত করবে সরকার। চামড়া সংরক্ষণে ব্যবসায়ীদের বিনামূল্যে দেয়া হবে 20 কোটি টাকা লবণ। সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে চালু হচ্ছে হটলাইন। প্রতি বছর ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণে দেখা দেয় লবণ সংকট। কখনো দাম বাড়ে, আবার কখনো সরবরাহ সংকট সৃষ্টি হয়। সেই পরিস্থিতি উত্তরণে এবার উদ্যোগ নিয়েছে সরকার। এবং
দুর্ঘটনা হ্রাসের জন্য। মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঈদকে কেন্দ্র করে যেন অসাধু চক্র লবণের বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। চামড়া সংরক্ষণে এবার বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা, শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। কুরবানির পশুর হাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ইজারা আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু করা হবে হটলাইন নম্বর। পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরে 7 দিন। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে, সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। এদিকে সীমান্ত পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শফিকুল ও নাহিদুলের গ্রামের বাড়ি সাতক্ষীরায় শোকের মাতম। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। তারা জানান, 2 মাস আগে একই এজেন্সির মাধ্যমে লেবাননে পাড়ি জমিয়েছিলেন 2 যুবক। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ও নাহিদুল। এখন দেশে ফেরার অপেক্ষায় তাদের লাশ। সোমবার রাতে শফিকুল ইসলামের মৃত্যুর খবর পায় পরিবার। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নেমে আসে শোকের ছায়া। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। এই পরিবারটি সচ্ছল থাকার জন্য এই বাচ্চাটাকে বিদেশে পাঠায়। ওরা যে 10 জন ছিল, সবার ফোন বন্ধ, সবার যোগাযোগ বন্ধ। রাস্তা দেবেন সরকারের মাধ্যমে, এই আমার কাছে অনুরোধ। একই জেলার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের বাড়িতেও চলছে মাতম। কিছুতেই থামছে না বাবা মায়ের কান্না। ঋণের টাকায় ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার। সরকারের কাছে একটাই দাবি, আমার ভাইয়ের লাশটার জন্য আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাই। ব্যাংকের থেকে লোন নিয়ে ছেলেটা বিদেশ পাঠাইছিল। তার পরিবারে তো আর কেউ নাই যে ইনকাম করার মতন। লাশটি বাংলাদেশে আনার জন্য এবং যথাযথ সরকার কার্যক্রম করার জন্য কিছু পদক্ষেপ রয়েছে। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় এবং আমাদের লেবাননের যে আমাদের বাংলাদেশে এমবেসি আছে সেখানে যোগাযোগ করছি ও চেষ্টা করছি। 2 মাস আগে একই এজেন্সির মাধ্যমে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল এবং নাহিদুল। সোমবার দুপুরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন তারা। সময় সংবাদ, সাতক্ষীরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে ড্রোন হামলায় প্রাণ হারানো আব্দুর রহিমের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। বেশি আয়ের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে রুশ সেনাবাহিনীর প্রশিক্ষণ নেন তিনি। একদিন পরই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান আব্দুর রহিম। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা। স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা ও জমি বন্ধক রেখে 2015 সালে সিঙ্গাপুরে যান ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা গ্রামের আব্দুর রহিম। 7 বছর দেশটিতে থাকার পর 2024 সালে যান রাশিয়া। দেশটির একটি বিদ্যুৎ কেন্দ্রে চাকরিতে যোগ দেওয়ার কথা পরিবারের কাছে জানিয়েছিলেন আব্দুর রহিম। এরপর অনিয়মিতভাবে পরিবারের কাছে টাকা পাঠাতেন তিনি। পরে স্বজনরা জানতে পারেন, বেশি আয়ের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে 1 মাসের প্রশিক্ষণ শেষে গত 1 মে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন আব্দুর রহিম। যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় পরদিনই নিহত হন তিনি। মৃত্যুর খবর সোমবার বিকেলে পরিবারের কাছে পৌঁছায় যুদ্ধে আহত অপর এক বাংলাদেশি যুবকের মাধ্যমে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন আব্দুর রহিমের স্বজনরা। বাবার সাথে আমার কোনো কথা না, নেট পাই না, দেশের দুর্গম এলাকা। পরে জানতে পারলাম যে 1 মাস ট্রেনিং করার পরে 1 তারিখ সেনাবাহিনী যোগ দিছে। তার সাথে আরো 3 জন ছিল। একজন নাম হচ্ছে রিয়াত রশিদ, আমার বাবা আব্দুর রহিম, আরেকজন ছিল লিমন দত্ত। আমার আব্বা আমাকে আমার ভাইয়ের মৃতদেহের লাশটা
দেখে মনটাকে সান্ত্বনা দিতে পারে। আব্দুর রহিমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন। প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে পরিবারের পাশে থেকে আমরা লাশ যাতে খুব সহজে এবং দ্রুততম সময়ে আনা যায় সেই ব্যবস্থা করব। উপজেলা প্রশাসন এবং ইউনো মহোদয়কেও আমরা বলবো এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা উনি করবেন, আর আমাদের পক্ষ থেকেও যতদূর করা যায় পরিবার পাশে আমরা থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। 3 ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন আব্দুর রহিম। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কিশোরগঞ্জে ২৬ বছর পলাতক থাকার পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার রাতে আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালামকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায় ২০০১ সালে একই গ্রামের সোহেল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন কালাম। এই ঘটনায় নিহতের বাবা পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন। পরে ২০১০ সালে আদালত ওই মামলায় কালামের মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। যশোরে একটি রিভলভার ও 3 রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। দুপুরে সদরের বিরামপুর নোয়াখালী পাড়া থেকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজবুল হোসেন খান জানান, আটককৃত রবিউল ইসলামের কাছ থেকে একটি রিভলভার, 3 রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দেখছেন জনপদের সময়। ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালিদহ আলম ব্রিক ফিল্ডের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, ছেলে ও ভাগ্নেকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নূর আলম। হাফিজিয়া এলাকায় পৌঁছালে পথে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নূর আলম মারা যান। গুরুতর আহত ছেলে নীরব ও ভাগ্নে আফজাল মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নীরবের মৃত্যু হয়। দেখছেন জনপদের সময়। গাইবান্ধায় সাব রেজিস্ট্রার অফিসে বহিরাগত চিহ্নিত মব সন্ত্রাস ও চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি করেছেন দলিল লেখকরা। দুপুরে সদর সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে কর্মসূচিতে বক্তারা বলেন, একদল বহিরাগত চিহ্নিত মব সন্ত্রাস ও চাঁদাবাজ অফিসে এসে দলিল লেখকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা পর্যন্ত তাদের কলম বিরতির ঘোষণা দেন তারা। গাইবান্ধার বারাসী ঘাট নৌ রুট ঘিরে নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। যমুনা ব্রহ্মপুত্রে এবার চলবে লঞ্চ, ফেরি ও স্টিমারের মতো বড় নৌযান। ১৫০ কোটি টাকায় নির্মাণ করা ফেরিঘাট নির্মাণ টার্মিনাল 5 বছর অলস ফেলে রাখার পর সেখানেই চলছে ড্রেজার বেজের প্রাথমিক কার্যক্রম। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে ছবি তুলেছেন সোহেল রানা। যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে যেতে বালাসী বাহাদুরাবাদ নৌরুট ছিল উত্তরের 8 জেলার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। এমনকি 2021 সালের জুনে জামালপুরের বাহাদুরাবাদ ও গাইবান্ধার বালাসী ঘাটে ফেরিঘাট টার্মিনালও নির্মাণ করে বিআইডব্লিউটিএ। ব্যয় হয় প্রায় 150 কোটি টাকা। তবে ব্রহ্মপুত্রে নাব্য সংকটের কারণে ফেরি চালাতে না পারায় প্রায় 5 বছর অলস পড়ে থাকে টার্মিনাল দুটি। অবশেষে গত ফেব্রুয়ারিতে বালাসী টার্মিনালে ড্রেজার বেজের কার্যক্রম শুরু করেছে বিআইডব্লিউটিএ। নৌকা চলার বানাচ্ছি না, নদী কাটতে হবে, প্রত্যেকটা জায়গায় নৌকা বাজে। শুধু বালাসী দেওয়ানগঞ্জ রুটটা কাটলেই কিন্তু অন্য চরের রুটগুলো ভালো হয়ে যাবে। ভবিষ্যতে পুরো নৌরুট পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংস্থাটির। এলাকার মানুষের সুবিধার্থে যেখানে প্রয়োজন হয় সেখানে আমরা ড্রেজিং করব। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জলযান সহ লোকবলের ঘাটতি থাকার দাবি সংশ্লিষ্টদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।